ছদ্মবেশী ড্রাইভারের সিজন 1 যারা মিস করেছেন, ডিসক্রিপশনে ভিডিওর লিংক দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। বাসায় চলে আসলাম, এসে সোজা ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লাম। ঠিক তখনই একটা নম্বর থেকে কল আসলো। হ্যালো, কে? আমি রিয়া। কেমন আছো রাজ, ওরফে শুভ? ভালো। তুই? তো নতুন বিয়ে কবে করলি? একবারও তো বললি না। এতটা পর বানাই দিলি আমারে। আমি আবার বিয়ে করলাম কবে? তো আজ শপিং মলে তোর সাথে কে ছিল? আচ্ছা, তুই এখন কই আছিস? একটা কাজে কালকে বাংলাদেশে এসেছি, দুদিন থেকে আবার চলে যাব। ও আচ্ছা, তো কালকে কি আমার সাথে দেখা করতে পারবি? কখন করবি বল? কাল সকালবেলা। আচ্ছা। তো গুড নাইট। কথা বলার পর আমি ঘুমিয়ে গেলাম। সকালে অ্যালার্মের শব্দে ঘুম ভাঙলো। এরপর ফ্রেশ হয়ে নাস্তা করে আমি আর সোনিয়া মিলে রিয়াদের সাথে দেখা করতে চলে গেলাম। আমাকে আর সোনিয়াকে দেখে রিয়া বলে উঠল, কিরে, বউকে নিয়ে দেখি খুব সুখে আছো। বউটা আবার কে? আমি তো এখনো বিয়ে করিনি। বিয়ে যদি না করো তাহলে এই মেয়েটাকে? ও হলো মিস সোনিয়া, আমার বিয়ে, আর আমরা ভাই বোনের মতো। কালকে যে লিজেকে অন্য কথা বলেছিলি? আমি তো বলছি আমি ওকে ভালোবাসি। কি তুই বল, বোনকে কি ভালোবাসা যায় না? ও, এইবার বুঝলাম। এরপর রিয়া সোনিয়াকে বলতে লাগলো, সরি, আসলে আমি বুঝতে পারিনি। কোনো সমস্যা নাই। তুমি কেমন আছো? ভালো আছি। তুমি? আমিও ভালো। এরপর রিয়া একটা ডায়েরি আমার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা লিজার ডায়েরি। তো আমি কি করতে পারি? এটা তুই পরে বুঝতে পারবি। আচ্ছা। আমরা কিছুক্ষণ কথাবার্তা বললাম। এরপর সোজা অনেক মজা করলাম। সন্ধ্যায় বাসায় আসলাম। কালকের ফ্লাইটে আবার লন্ডন চলে যাব, তাই ব্যাগটা গুছিয়ে নিলাম। তখন হঠাৎ ডায়েরিটার কথা মনে পড়লো, তাই লিজার ডায়েরিটা পড়তে শুরু করলাম। আপনারা তো আগে ডায়েরিতে কি লেখা আছে তা পড়েছেন, তাই এখন আর লিখলাম না। ডায়েরিটা পড়ে তো আমার মাথায় হাত। আমি মনে হয় আকাশ থেকে পড়লাম এবং আমি আমাকেই বলতে লাগলাম, লিজা আমাকে এত আগের থেকে ভালোবাসে। একটিবার বললেও তো পারত, আমি শুধু শুধু তাকে কষ্ট দিয়েছি। তখনই আম্মু আমার রুমে আসলো এবং আমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি রে, কি বকবক করছো? না কিছু না, তুমি কেন এসেছো? শুভ, কাল তো তোর জন্মদিন, কালকে থেকে যা এখানে, পরশু চলে যাস। আম্মু, কালকে তো আমি যাচ্ছি না। মানে কালকে আমি তোমার জন্য বউ আনবো। বউ মানে? তুই কি আবার নতুন কারো কথা বলতেছিস নাকি? না, ধরো এটা হচ্ছে লিজার ডায়েরি, আর সে আমাকে অনেক আগে থেকেই ভালোবাসে। আর আমি কালকে তোমাদের সাথে লিজার দেখা করাবো, আর আব্বুকে বলবে আমার বিয়ের ব্যবস্থা করতাম। তুই যা বলতেছিস তা কি সত্যি? সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। তাহলে তো আমি অনেক খুশি। তো বিয়ের ব্যবস্থাটা করতে বলতেছি। আম্মু আমার রুমে চলে গেল, আর আমি ফেসবুকে ঢুকে পড়লাম, কারণ গল্প যখন লিখি তখন তো ফেসবুকে ঢুকতেই হবে। কিছুক্ষণ মোবাইল টিপার পর যখন ফেসবুক থেকে বের হতে যাব, তখনই আমার আইডিতে মানে রাইটার শুভতে একটা মেসেজ আসলো। দেখি যে আইডিটা আমার পরিচিত, আমাদের প্রায় টুকটাক কথা হতো। সে আমাকে বেশ কয়েকবার প্রপোজও করেছে, বাট আমি বারবার তাকে বুঝিয়েছি আমি একজনকে ভালোবাসি আর আমি তাকেই বিয়ে করব। দেখি তো আজ আবার আমাকে কি মেসেজ করেছে। প্লিজ আপনার ফোন নাম্বারটা দিন, খুব দরকার আছে। কি দরকার? অনেক দরকার আছে। আগে দরকারটা বলেন, পরে দিতেছি। ফোনে বলা যাবে। আচ্ছা, আপনার নাম্বারটা দেন, আমি আপনাকে কল করতেছি। ওকে, দিচ্ছি। 0130। এই নাম্বারটা দেখে তো আমার মাথায় আকাশ ভেঙে পড়লো, কারণ নাম্বারটা আর কারো না, নাম্বারটা হচ্ছে লিজার। আর লিজা আমাকে এতদিন ধরে আই লাভ ইউ বলে আসছে,
আর আমি কখনো তা বুঝতেও পারলাম না। হায় রে আমার কপাল। যাই হোক, এখন দেখি কি দরকারে কল দিতে বলতেছে। আমি কল দিলাম আমার অন্য নাম্বার থেকে। টুট টুট টুট। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো নেই। কেন, কি হয়েছে? ভালোবাসার মানুষটা যে আজ আমাকে খুব কষ্ট দিয়েছে। মানে? মানেটা আপনার না জানলেও চলবে। তো কল দিয়েছেন কেন? ক্ষমা চাইতে। কিসের ক্ষমা? সেটা না হয় অজানাই থাক। আমি কালকে সকালে সূর্য দেখতে পারবো না। আপনি কি বলতেছেন? আমি তো কিছুই বুঝতেছি না। আমার হাতে একটা ছুরি আছে, এটা দিয়ে আমার হাতটা এখন কেটে ফেলবো। আর কাল সকালে সূর্য ওঠার আগে আমি শেষ হয়ে যাব। আর হ্যাঁ, আপনি আপনার বউকে নিয়ে ভালো থাকবেন। এ বলে কলটা কেটে দিল, আমাকে আর কিছুই বলতে দিল না। আর এইদিকে আমি কিছু ভেবে পাইতেছি না। যদি লিজার কিছু হয়ে যায় তবে আমি কাকে নিয়ে বাঁচব? এসব ভাবতাছি আর কান্না করতাছি। আমার মন খালি বলতাছে লিজার বুঝি কিছু হয়ে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 11টা বেজে 32 মিনিট। আমি আর কিছু না ভেবে লিজাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আমি গাড়ি চালাচ্ছি আর কান্না করতেছি। নিজেকে আজ অনেক অপরাধী মনে হইতেছে। আর এদিকে রাস্তাও যেন শেষ হইতেছে না। পুরো 30 মিনিট পর লিজাদের বাসায় এসে পৌঁছালাম। মানে তখন ঘড়িতে দেখি 12টা বেজে 3 মিনিট। আমি কলিং বেল বাজাতে লাগলাম। তখনই রিয়া এসে দরজা খুলে দিল আর বলতে লাগলো, আরে তুই এত রাতে এইখানে কি করো? লিজা কই? লিজা তো তার রুমে। আমি এক দৌড়ে তার রুমে এসে দেখি লাইট নিবানো। সে খাটের এক কোণে বসে আছে। আমি লিজাকে কিছু বলতে যাব, তখনই ঘরের লাইটটা জ্বলে উঠল। লিজা আর রিয়া একসাথে বলতে লাগলো, হ্যাপি বার্থডে টু ইউ। আমি তো তাদের কথা শুনে পুরোই অবাক। তখনই লিজা আমার কাছে এসে বলতে লাগলো, শুভ জন্মদিন। তোমার মাথায় কি কোনো কমন সেন্স নেই? তুমি জানো কতটা টেনশনে ছিলাম? ওভাবে না বললে কি তুমি এখন আসতে? না, কখনোই আসতে না। নাও এবার কেকটা কাটো, আমার কিন্তু খুব ক্ষুধা লাগছে। আমি কাটবো না। কেন কাটবে না? তোমার উপর থেকে রাগ এখনো কমে নাই, তাই। তো আমি কি কাজ করলে জনাবের রাগটা কমবে? জানি না। বুঝছি। তো তোমার কেকটা কাটার কোনো ইচ্ছে নেই, তাই তো? এই বলে আমি চলে আসতে যাব, তখন লিজা আমাকে উদ্দেশ্য করে বলে উঠল, যাও যাও, চলে যাও। আর কাল সকালে এসে আমার মুখটা আর দেখতে পারবে না। এই কথা শোনার পর আমি আর আমাকে সামলাতে পারলাম না। আমি গিয়ে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় লিজার গালে বসিয়ে দিয়ে বলতে লাগলাম, মরার এত শখ কেন? মরতে চাস তাই না? তুই মরে গেলে আমি কি নিয়ে থাকবো? লিজার গালে থাপ্পড়টা খুব জোরেই লেগেছিল, কারণ ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। তখন সে কান্নামাখা গলায় বলল, তুমি যদি চলে যাও তবে বেঁচে থেকে কি লাভ? খুব ভালোবাসি যে তোমায়, প্লিজ আমায় মাফ করে দাও। একটা শর্তে মাফ করতে পারি আমি। কি শর্তে? আমি তোমার সব শর্তে রাজি। আমাকে সারা জীবন এভাবে ভালোবাসতে হবে। যা দুষ্ট। তখন রিয়া কাশি দিয়ে বলতে লাগলো, এইখানে কিন্তু আরেকজন লোক আছে। আমি তো রিয়ার কথা শুনে লজ্জায় পুরো লাল, নীল, সবুজ, গোলাপি হয়ে গেলাম। তখন রিয়া আবার বলতে লাগলো, থাক বাবা, আর লজ্জা পেতে হবে না। এরপর লিজা গিয়ে আঙ্কেলকে ডেকে আনলো। এরপরে সবাই মিলে কেক কাটলাম। খাওয়া শেষে আমি চলে আসতে যাব, তখন লিজা বলে উঠল, তুমি গিয়ে তোমার ওই রুমটায় ঘুমাও, কালকে না হয় বাসায় যাবে। হ্যাঁ, ও তো ঠিক কথাই বলেছে। তার চেয়ে বরং তুমি আজকে রাতে এখানে থেকে যাও। এত রাতে যাওয়া ঠিক হবে না, কাল সকালে বাসায় যেও। আমি আর কোনো কথা না বলে এখানে থেমে গেলাম। এরপর রুমে গিয়ে দিলাম এক ঘুম। রাতে কেন জানি মনে হলো কেউ আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি তাকিয়ে দেখি লিজা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তখন আমি লিজাকে বলে উঠলাম, লিজা তুমি এখানে এত রাতে কি করছো? কেউ দেখে ফেললে সমস্যা হবে তো। আমার স্বামীর কাছে আমি এসেছি, তাতে কার কি?
তুমি ঘুমাও তো, আমি আজ সারা রাত তোমাকে দেখব। তা না হয় দেখবে, কিন্তু এখন ঘুমাও, বিয়ের পরে সারা রাত দেখতে পারবে। এটা বলে লিজাকে একটা টান দিয়ে আমার বুকের উপরে শুয়ে দিলাম। সে কিছু বলল না, সে হয়তো চেয়েছে আমি এমনটাই করি। সকাল 10টা আমার ঘুম ভাঙলো। আমি দেখি লিজা আমার রুমে সোফার উপরে শুয়ে আছে। তাকে ঘুমন্ত অবস্থায় দেখতে পুরো একটা কিউট বাচ্চার মতো দেখাচ্ছে। আমি বেশ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে তাকে দেখলাম এবং তার কপালে আমার ভালোবাসার পরশ এঁকে দিলাম। তখনই মহারানী ঘুম থেকে উঠে গেল এবং আমাকে বলতে লাগলো, এই যে মিস্টার শুভ, এসব কি? তখনই রিয়া রুমে এসে পড়ে। আমাদের একসাথে দেখে সে কিছুটা কষ্ট পেয়েছে, তা আমি ঠিক বুঝতে পারছি। রিয়া কষ্ট করে মুখে হাসি এনে বলল, কিরে, তোরা বিয়ের আগে এইসব কি শুরু করলি? কেন, আমরা আবার কি করলাম? তোমরা তো কিছু করার নাই, তোমার তো ধুয়া তুলসী পাতা। চলো তাড়াতাড়ি নিচে চলো, আঙ্কেল তোমাদের জন্য অপেক্ষা করছে। তুই যা, আমি আসছি। আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম। তখন আঙ্কেল আমাকে দেখে বলে উঠল, কি ব্যাপার, এত দেরি করে ঘুম থেকে উঠলে যে? সেই কখন থেকে তোমার জন্য বসে আছি, আসো এখানে বসো। জি আঙ্কেল। আর আঙ্কেল, আপনার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বাবা, বলো। আসলে আঙ্কেল, আমি চাইতেছি খুব তাড়াতাড়ি বিয়েটা হয়ে যেত, তাহলে খুব ভালো হতো। তো তাড়াতাড়ি বিয়ে? আসলে আঙ্কেল, হয়েছে কি, লন্ডনে আমার কিছু কাজ আছে, তো আমি চাইতেছি বিয়েটা শেষ করে একেবারে লন্ডনে চলে যেতে। ও আচ্ছা, তো কবে যাবে? খুবই তাড়াতাড়ি, 15 দিনের মধ্যেই চলে যাব। আচ্ছা, তাহলে আজকে আমরা তোমাদের বাসায় যাব। ওকে আঙ্কেল। এরপর খাওয়া দাওয়া সেরে এবার বাসায় চলে গেলাম। বাসায় যাওয়ার পরে সবাই আমাকে হাজার হাজার প্রশ্ন করা শুরু করে দিল। কি রে, কাল রাতে এত তাড়াহুড়ো করে কই গেছিলি? এরপর যা ঘটেছে সব মাকে বললাম। মা, এটাও বললাম যে আজকে লিজা আমার বাসায় আসবে এবং এসে আমাদের বিয়ের কথা বলবে। মা তো সব শুনে মহা খুশি এবং মা আমাকে বলল, তাহলে ফাইনালি আমি আমার বৌমা পাচ্ছি? জি মা, পাচ্ছ। বিকেলের দিকে লিজারা আমাদের বাসায় আসলো। এরপর বিয়ের কথাবার্তা হলো। 7 দিন পরে আমাদের বিয়ে ঠিক হলো। দেখতে দেখতে 7 দিন কেটে গেল। আজ আমাদের বিয়ে, কিন্তু আজ সারা দিন রিয়াকে একবারও দেখতে পেলাম না। রিয়াকে অনেক খুঁজতেছি, কিন্তু কোথাও পেলাম না। তখনই আমার মোবাইলে একটা মেসেজ আসলো। প্রথমে ভেবেছিলাম মেসেজটা কোনো মোবাইল কোম্পানি থেকে এসেছে, কিন্তু আমার ধারণা পুরোপুরি ভুল ছিল। মেসেজটা রিয়া পাঠিয়েছে। আমি তাড়াতাড়ি করে মেসেজটা পড়লাম। মেসেজটা পড়ার পর আমি পুরো হতবাক হয়ে গেলাম। রিয়া কি লিখলো এসব? ওর কি মাথা খারাপ হয়ে গেছে? তখন লিজা এসে আমার হাত থেকে মোবাইলটা নিয়ে গেল এবং সে পড়তে লাগলো। রাত, জানো আজ না আমার খুব খারাপ লাগছে, কারণ আমার ভালোবাসার মানুষটা অন্য কারো হতে যাচ্ছে, যেটা আমি দেখতে পারবো না। তাই চলে যাচ্ছি, খুব দূরে চলে যাচ্ছি। ভালো থাকিস। আর একটা কথা মনে রাখবি, আমি তোকে ভালোবেসেছি, আর আমি তোকে নীরবেই ভালোবেসে যাব। ইতি, তোর নীরব ভালোবাসা। এটা পড়ার পর আমার আর লিজার মনে হাজারো প্রশ্ন বাসা বাঁধতে লাগলো। আমি কিছু ভেবে পাচ্ছি না, রিয়া এখন কই যেতে পারে? আর এদিকে লিজাও কান্না করতেছে। তখন আমার মাথায় একটু বুদ্ধি আসলো। আমি সাথে সাথে মেহেদি নামে আমার কলটা ধর তাড়াতাড়ি। কিরে জামাই বাবাজি, এখন কল দিলে যে? আজ না তোর বিয়ে? দোস্ত, একটা বিপদ হয়ে গেছে। কি ব্যাপার, আমাকে বল। তোকে সব পরে খুলে বলবো, এখন তুই আমার একটা সাহায্য কর। কি করতে পারি? তোর মোবাইলে একটা নাম্বার SMS করে পাঠিয়ে দিচ্ছি, তুই এই নাম্বারটা ট্রেস করে বলতো কোথায় আছে। ওকে, দে। তখন আমি রিয়ার নাম্বারটা মেহেদিকে SMS করে পাঠিয়ে দিলাম। কিছুক্ষণ পর মেহেদি আবার কল দিল এবং বলল, দোস্ত, এই নাম্বারটা লোকেশন এয়ারপোর্ট দেখাচ্ছে। তুই শিওর তো? 100%। ধন্যবাদ দোস্ত, পরে কথা হবে। এ বলে আমি কলটা কেটে দিলাম এবং আমি আর লিজা মিলে এয়ারপোর্টের দিকে রওনা দিলাম।
আমাদের মনে নানা ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। রিয়া কি সত্যিই আমাকে ভালোবাসে? যদি ভালোবেসে থাকে তাহলে আগে বলেনি কেন? আর তার সাথে তো আমি অনেক দিন ছিলাম। এসব চিন্তা মাথায় ঘুরপাক খেতে খেতে এয়ারপোর্টে চলে আসলাম। এসে সব জায়গায় গিয়ে রিয়াকে খুঁজতে লাগলাম, কোথাও খুঁজে পেলাম না। হঠাৎ লিজা বলে উঠল, দেখো তো শুভ, ওই মেয়েটাকে রিয়ার মতো দেখা যাচ্ছে না? আমি লিজার হাতের ইশারা দেখি, তাকিয়ে মেয়েটার দিকে তাকালাম। লিজা, ওই তো রিয়া। আমি এত রিয়ার কাছে গেলাম এবং নিশ্চুপ হয়ে সামনে দাঁড়িয়ে রইলাম। দেখি রিয়া কান্না করতে করতে চোখ দুটো ফুলিয়ে ফেলেছে এবং বিড়বিড় করে বলছে, আমি কান্না করতেছি কেন? আমার তো সুখের দিন, আমার জন্যই তো শুভ আর লিজার বিয়েটা হচ্ছে। তখন আমি বলে উঠলাম, তা তো ঠিক আছে, কিন্তু তুই চলে গেলে আমি কেমনে থাকবো? আমার বিয়েতে যদি আমার বেষ্টু না থাকে তাহলে কি আমি বিয়ে করে মজা পাবো? রিয়া তো আমাকে দেখে পুরাই অবাক। সে হয়তো আমাকে এইখানে দেখবে তার আশাও করেনি। তখন ওই লিজা রিয়ার সামনে এসে বলতে লাগলো, তুই কই যাচ্ছ? তোরা এখন এখানে কি করিস? তোদের তো এখন বিয়ে বাড়িতে থাকার কথা। তোর জন্য আমাদের বিয়ে হলো, মনে হয় শেষ পর্যন্ত আজ আর বিয়েটা হবে না। লিজা, তুমি এখন একটু চুপ থাকো। আর রিয়া, তোর সাথে আমার কিছু জরুরি কথা আছে। তুই কি বলবি তা আমি জানি। তো আমার সব প্রশ্নের উত্তর দে। এখন? এখনই বলবে। আচ্ছা বল, কি বলবো তোকে? তুই কবে থেকে আমাকে ভালোবাসছস? সত্যি বলতে, যখন তোকে আমি প্রথম দেখেছিলাম আমাদের কলেজে, তখনই তোকে ভালোবেসে ফেলেছি। কি? তুই কি সত্যি বলতেছস? জি, যা বলতেছি সত্যি বলতেছি। তোকে আমি সেদিনই বলতে চেয়েছিলাম, কিন্তু তুই অনেক বড়লোক ঘরের ছেলে, তাই তোকে কিছু বলিনি। ধীরে ধীরে তোর সাথে বন্ধুত্ব বাড়তে থাকে, আর তোকে হারানোর ভয়টা আমার বাড়তে থাকে। আমি ভেবেছিলাম যদি তোকে বলি আমি তোকে ভালোবাসি, তুই যদি আমার থেকে দূরে চলে যাস, আমাদের বন্ধুত্ব যদি নষ্ট হয়ে যায়, তাই তোকে আর কিছু বলিনি। ও আচ্ছা, পরে কি হলো? আমাদের গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার পর যেদিন রেজাল্ট দিয়েছিল, ওই দিন তোকে আমি সব কিছু খুলে বলতে চেয়েছিলাম, বাট তোর সাথে আর আমার দেখা হয়নি। আমি তো রেজাল্ট দেওয়ার আগের দিন ছেড়ে চলে এসেছি বাংলাদেশে। জি, তাই জন্য তোকে কিছু বলতে পারিনি। আমি লন্ডনে তোকে অনেক খুঁজেছি, তোদের বাসায় গিয়েছিলাম। তখন তোর আপু বলে তুই নাকি বাংলাদেশে চলে গেছিস, তাই আমি সিদ্ধান্ত নিলাম আমি বাংলাদেশে যাব। যেই ভাবা সেই কাজ, আমিও চলে আসলাম বাংলাদেশ। আর বাংলাদেশ এয়ারপোর্টে এসে যখন আমি তোকে দেখলাম, আমি আমার নিজের চোখে বিশ্বাস করতে পারলাম না তোর সাথে আমার এইভাবে দেখা হবে। আর এরপরে কাহিনীতে তুই জানো। তো এবার বল, তুই কি চাস? তোদের সুখ, তুই ভালো থাকলে আমি ভালো থাকবো। তাহলে এখন বাড়ি চল। আমি যাব না। তোর কোনো কথাই শুনতে চাই না, তুই বাড়িতে চল। রিয়া দেখ, তোকে আমি সবসময় আমার খুব ভালো বন্ধু হিসেবে দেখে আসছি, আর আমি চাই তোর সাথে আমার বন্ধুত্ব আজীবন থাকুক। এটা কি তুই চাস না? আমি তো এইটাই চাই। তো তুই আমার একটা কথা রাখবি? কি বল? তো এখন তুই বাড়িতে চল, আঙ্কেল তোর জন্য অপেক্ষা করছে এবং চিন্তা করছে। আচ্ছা চল। আমি একটা জিনিস খেয়াল করলাম, আমি আর রিয়া যতক্ষণ কথা বলছি, লিজা আমাদের মাঝে কোনো কথাই বলেনি। থাক, আমার তো কোনো কিছু আসে যায় না। এরপর আমি, লিজা আর রিয়া আমি বাড়িতে চলে গেলাম। সবাই আমাদের দেখে খুব খুশি, বিশেষ করে রিয়াকে দেখে। এরপর আমার আর লিজার বিয়ের কার্যক্রম ভালোভাবে সম্পন্ন হলো। তারপর আমার আর লিজার ভালোবাসা সফল হলো, একজনের ভালোবাসার ত্যাগের বিনিময়। লিজা বাসর ঘরে আমার জন্য অপেক্ষা করছে, আমিও গেলাম ভিতরে। আমার মনে কিছু প্রশ্ন জেগে আছে, তাকে জিজ্ঞেস করার জন্য। আমি ভিতরে যেতেই লিজা আমাকে সালাম দিয়ে উঠল এবং বলল, এতক্ষণ লাগে কেন ঘরে আসতে? কেন, আমাকে কি খুব মিস করতেছিলে? শখ কত, আমি কেন তোমাকে মিস করব? আচ্ছা, তাহলে আমি চলে যাই। না না, এখানে থাকো। আচ্ছা লিজা, আমার কিছু প্রশ্নের উত্তর দিবে? বলো, কি বলবে? আচ্ছা, তুমি আমাকে আগে বলনি কেন?
আমাকে যে তুমি এতটা ভালোবাসো। আমি চেয়েছিলাম তুমি আমাকে বলবে, কিন্তু তুমি কখনো আমাকে বলনি। আমি জানতাম না তো। আর তুমি আমার সাথে যে ব্যবহার করতে, আমি তো ভাবতাম তুমি আমাকে সহ্য করতে পারো না। হয়েছে, আর কোনো কথা শুনতে চাই না। চলো 2 রাকাত নফল নামাজ পড়ে আসবো আমরা। এরপর আমি আর লিজা নামাজ পড়ে নিলাম। অতপর আমরা হারিয়ে গেলাম ভালোবাসার অতল গভীরে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। কেমন হলো গল্পের ভুল ত্রুটিগুলো ক্ষমার নজরে দেখবেন। আর গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত যারা সাথে ছিলেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, পুরো গল্পটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আবারও আপনাদের সামনে হাজির হব নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।